গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। তো আমার চ্যানেল নাইস গাইডেন্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা হলো ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যার নাম হচ্ছে অঙ্গরাজ্যের আইনসভা। তো আমি ফার্স্ট পার্ট আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু দেখো সেকেন্ড পার্ট সম্পর্কে আমি কী আলোচনা করছি। তো তার আগে তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে কমেন্ট করে জানাও কেমন ক্লাস হচ্ছে। ওকে, চলো। সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা, 4 নম্বর ক্ষমতা থেকে আমি শুরু করছি আজকে। সংবিধান সংশোধন সম্পর্কে ক্ষমতা কি বলা হচ্ছে? কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন বিষয়ক, সংক্রান্ত বিষয় সম্পর্কে সংশোধন করার ক্ষমতা রাজ্যের আছে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করে থাকে। এরপরে কি বলেছে? হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সম্পর্কিত বিষয়ে কিন্তু বিধানসভার সদস্যদের ক্ষমতা আছে। আচ্ছা, কী বলা হচ্ছে? নির্বাচন সংক্রান্ত ক্ষমতা বলতে কী বুঝি? রাজ্যে বিধানসভা নির্বাচিত সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। তাহলে কী বলা হচ্ছে? রাজ্যে বিধানসভা নির্বাচিত সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করে থাকে, সে কথাটা বলা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনেও কিন্তু অবশ্যই বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করে থাকে। তারপরে কি বলা হচ্ছে? রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য রাজ্য থেকে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন। ওকে, আচ্ছা। অন্যান্য ক্ষমতা বলতে কি? এই যে ক্ষমতাগুলো আমি আলোচনা করলাম, এছাড়াও কিন্তু বেশ কিছু ক্ষমতা রাজ্য বিধানসভার হাতে আছে, সেগুলো আমি একটু দেখব। কি বলা হচ্ছে? বিধানসভার রাজ্যের বিভিন্ন সমস্যা, সরকার নীতি ও আইনগত প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। সরকারের নীতি ও আইনগত প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। বিধানসভার জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বিতর্ক ব্যবস্থা করা হয়। বিধানসভার জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বিতর্ক ব্যবস্থা করা হয়। বিধানসভা অঙ্গরাজ্য আইনসভার অন্তর্গত বিধান পরিষদের গঠন সংক্রান্ত প্রস্তাব আলোচনা করা হয়। তাহলে বিধানসভায় কী আলোচনা করা হয়? বিধান পরিষদের যে গঠন, সেই সম্পর্কিত কিন্তু আলোচনা করা হয়। তারপরে কী বলা হচ্ছে? বিধানসভা রাজ্যের রাষ্ট্রকৃত কমিশনের এবং নিয়ন্ত্রণ ও মহাগণনা পরীক্ষকের রিপোর্ট পেশ করা হয়। প্রতিটি রাজ্যের বিধানসভার সদস্যগণ প্রথম অধিবেশনে শুরুর পূর্বে নিজের মধ্যে একজন অধ্যক্ষ ও একজন উপাধ্যক্ষ নির্বাচন করে। এছাড়া কি হচ্ছে? অনাস্থা প্রস্তাব গ্রহণের মাধ্যমে তাদের পদচ্যুত করা যায়। কি বলা হচ্ছে? যে বিধানসভায় একজন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নির্বাচন করা, অর্থাৎ বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করে থাকে, এবং তাদেরকে অনাস্থার প্রস্তাবের মাধ্যমে তাদেরকে আবার পদত্যাগ করতে বাধ্য করা হয় বা পদচ্যুত করা হয়ে থাকে। এরপরে কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1992 সালে। তাই পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচিত অনুষ্ঠিত হয় কত সালে? 1992 সালে। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা অনুষ্ঠিত হয় কবে? 1952 সালে। ওকে, শেষ বিধানসভা নির্বাচিত অনুষ্ঠিত হয় কবে? শেষ বলতে কত বুঝি? 17তম। শেষ বা 17তম নির্বাচিত সদস্য নির্বাচিত হয় 2021 সালে। তাহলে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে, এবং শেষ বিধানসভা অর্থাৎ 17তম বিধানসভা অনুষ্ঠিত হয় 2021 সালে। কি বলা হচ্ছে? জনসভার বিভিন্ন কমিটি সমূহ, অর্থাৎ বেশ কিছু কমিটি আছে। আনুমানিক ব্যয় হিসাব কমিটি এর কাজ কি? বিধানসভার সদস্যগণ নিজেদের মধ্যে সমানুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিতে সদস্য নির্বাচন করে থাকে। তাহলে এই আনুমানিক ব্যয় হিসাব কমিটিকে যে নিজেদের মধ্যে যে সমানুপাতিক প্রতিনিধি ভিত্তিতে সদস্য নির্বাচন করে থাকে, সেটা হচ্ছে এর কাজ। সরকারের সংক্রান্ত হিসাব নিকাশের জন্য এই কমিটি গঠন করা হয়। তারপরে কী বলা হচ্ছে? কোনো মন্ত্রী এই কমিটির সদস্য পদ গ্রহণ করতে পারে না। আবার স্পিকার একজন সদস্যকে সভাপতি হিসেবে মনোনীত করেন। সরকারি গাণিতিক কমিটি বলতে কী বুঝি? এই কমিটি কোনো বিষয়ের জন্য ধার্য করা ব্যয়কে বাতিল করতে পারে না। এই কমিটি কোনো বিষয়ের জন্য ধার্য করা ব্যয়কে বাতিল করতে পারে না। এই কমিটি সরকারের ব্যয় সংক্রান্ত নীতি নিয়ে কোনো প্রকার
প্রশ্ন উত্থাপন করতে পারে না। নিয়মাবলী সম্পর্কিত কমিটি, অনধিক 9 জন সদস্য নিয়ে এই নিয়মাবলী কমিটি গঠন করা যেতে পারে। পদাধিকার বলে স্পিকার এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচন করা হয়। পদাধিকার বলে স্পিকার এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তারপরে কি বলা হচ্ছে, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি। বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি, এই কমিটির সদস্য সংখ্যা হচ্ছে সর্বাধিক 9 জন। এই কমিটির সদস্য সংখ্যা হচ্ছে কতজন? 9 জন। তারপরে কি বলা হচ্ছে, তফসিল জাতি ও স্বজাতির কল্যাণ সম্পর্কিত কমিটি, এই কমিটি কার্যকাল সর্বাধিক 2 বছর। তফসিল জাতি ও স্বজাতির কল্যাণ সম্পর্কিত কমিটি, এই কমিটি কার্যকাল সর্বাধিক 2 বছর। এই কমিটির সদস্য সংখ্যা কতজন নিয়ে গঠিত হতে পারে? 12 জন। 12 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে। এই কমিটির প্রধান কাজ জাতি উপজাতি কল্যাণ বিষয়ক আলোচনা করা, অর্থাৎ তফসিল জাতি ও তফসিল উপজাতি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। এই কমিটির প্রধান ব্যক্তিগত সদস্যপদ, এই কমিটির প্রধান ব্যক্তিগত সদস্যপদ গ্রহণ করতে পারেন। এই কমিটির প্রধান ব্যক্তিগত সদস্যপদ গ্রহণ করতে পারেন। আচ্ছা, বিধানসভা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা একটু দেখে নিই আমরা। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা কতজন? বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা হচ্ছে 294 জন, এবং এর সাথে কিন্তু একজন ইঙ্গ ভারতীয়কে যুক্ত করতে পারেন রাজ্যপাল। ওকে, আচ্ছা, একজন বিধানসভার সদস্য নির্বাচিত হতে গেলে সর্বাধিক ভোট লাগে, মাথাপিছু ভোট লাগে 75,000। তাহলে 75,000 জনসংখ্যা বিশিষ্ট একজন সদস্যপদ নির্বাচিত হয়ে থাকেন। আচ্ছা, সাধারণত প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটের মাধ্যমে প্রত্যক্ষ বিধানসভার সদস্য নির্বাচিত হয়। সাধারণত প্রাপ্তবয়স্ক ভোটাধিকার মাধ্যমে প্রত্যক্ষ বিধানসভার সদস্য নির্বাচিত হয়। আচ্ছা, কী বলা হচ্ছে, বিধানসভার মোট আসনের একটি অংশ, নির্দিষ্ট অংশ রাজ্য তফসিল জাতি এবং মহিলাদের জন্য সংরক্ষিত হয়। 95তম সংবিধান সংশোধনীতে আইনে 2010 সালে বাড়ানো হয়েছে, 2009 সালে 25শে জানুয়ারি যদিও বৃদ্ধি করা হয়েছে। ওকে, 2019 সালে হবে এটা। কি বলা হচ্ছে, যে বিধানসভার আগে ছিল 33% সদস্য সংখ্যা সংরক্ষিত, এখন বর্তমানে তফসিল জাতি উপজাতি এবং মহিলাদের জন্য 50% সংরক্ষণ করা হয়েছে। তফসিল জাতি উপজাতিদের জন্য এবং মহিলাদের জন্য 50% সংরক্ষণ করা হয়েছে। এরপরে কি বলা হচ্ছে, দেখো, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী বিধানসভার কোনো সদস্যকে ব্রাঞ্চ স্পিকার বিধানসভা থেকে বহিষ্কার করতে পারেন। দলত্যাগ বিরোধী আইন দ্বারা কোনো সদস্যকে ব্রাঞ্চ স্পিকার বিধানসভা বহিষ্কার করতে পারেন। এরপরে কি বলা হচ্ছে, বিধানসভার কোনো সদস্যের সদস্য পদের যোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠে রাজ্যপালের কাছে পাঠানো হয়, সেক্ষেত্রে রাজ্যপাল সিদ্ধান্ত চূড়ান্ত। অর্থাৎ বিধানসভার যদি কোনো সদস্য পদের যোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্নচিহ্ন ওঠে, সেক্ষেত্রে রাজ্যপালের কাছে পাঠানো যেতে পারে সেই সম্পর্কিত তথ্যটা। রাজ্যপালের সিদ্ধান্ত চূড়ান্ত সেটা গণ্য করা হবে। তারপরে কি বলা হচ্ছে, বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচিত প্রক্রিয়া অংশগ্রহণে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি বিষয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারে না। তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে, কিন্তু রাষ্ট্রপতিকে যখন ইমপিচমেন্ট করা যেতে পারে সেই সময় কিন্তু বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করতে পারে না, এটাই বোঝানো হয়েছে। আর কি বলা হচ্ছে, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন সময় সংসদের অনুমোদনক্রমে বিধানসভার কার্যকালের মেয়াদ 1 বছর বাড়ানো যায়। কি বলা হচ্ছে, ধরো কোনো রাজ্যেতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হলো, সেক্ষেত্রে কিন্তু বিধানসভার সদস্য সংখ্যা 1 বছর বাড়ানো যেতে পারে। ওকে, এটাই বোঝানো হয়েছে আর কি। অঙ্গরাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য সংখ্যা সবথেকে বেশি। আগেই বলেছি আমি, সবথেকে বিধানসভার সদস্য সংখ্যা বেশি কোথায়? উত্তরপ্রদেশ, ইউপি। কতজন? 403 জন। আচ্ছা, আর সবথেকে কম হচ্ছে কোথায়? সিকিমে। আচ্ছা, আমি আগে গোয়া বলেছিলাম, ভুল বলেছি, ওটা সিকিমের সবথেকে কম 32 জন। সিকিমের 32 জন, ঠিক আছে। আর আচ্ছা, আরেকটা কথা তোমরা জেনে নাও, যে বিধানসভার সদস্য সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা কিন্তু আগে দ্বিকক্ষ বিশিষ্ট ছিল, অর্থাৎ বিধানসভাও ছিল, বিধান পরিষদও ছিল। কিন্তু 1969 সালের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা হচ্ছে বর্তমানে কত? বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা 1 কক্ষ বিশিষ্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। 1969 সালের পর থেকে পশ্চিমবঙ্গের আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, অর্থাৎ বিধানসভা আছে, বিধান পরিষদ নেই। আচ্ছা, রাজ্যের বিধানসভা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ধারা সম্পর্কে আমি আলোচনা করব। রাজ্য বিধানসভা সংক্রান্ত কিছু ধারা সম্পর্কিত আমি কিছু আলোচনা করব, তোমরা একটু দেখে নাও।
68 নম্বর ধারায় অঙ্গরাজ্যের আইন বিভাগের গঠন সম্পর্কে, অর্থাৎ কি অঙ্গরাজ্যের যে গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা কত নম্বর ধারাতে? 168 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। 170 নম্বর ধারায় রাজ্য বিধানসভার গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। 170 নম্বর ধারায় রাজ্য বিধানসভার গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে। 172 নম্বর ধারায় রাজ্য বিধানসভার মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে কি রাজ্য বিধানসভার মেয়াদ সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারাতে? 172 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। 174 নম্বর ধারাতে কি আলোচনা করা হয়েছে? সংবিধান যে অধিবেশনের আহ্বান এবং স্থগিত, অর্থাৎ কি সংবিধানের অধিবেশনের যে আহ্বান এবং স্থগিত করতে পারে, এটা কিন্তু 174 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। এছাড়া কি 173 নম্বর ধারাতে বিধানসভার সদস্যদের যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সদস্যদের যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 173 নম্বর ধারাতে। এছাড়া কি বলা হচ্ছে? 175 নম্বর ধারাতে বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ সংক্রান্ত তথ্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে কি বলা হচ্ছে? বিধানসভার স্পিকার ডেপুটি স্পিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারাতে? 175 নম্বর ধারাতে। ওকে, আচ্ছা, কী বলা হচ্ছে? যে 176 নম্বর ধারাতে বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন ও ভাতা, অর্থাৎ কি ডেপুটি স্পিকার ও স্পিকারের যে ভাতা অর্থাৎ বেতন সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারাতে? 176 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। তারপরে কী বলা হচ্ছে? রাজ্য বিধানসভার সচিব সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাজ্য বিধানসভার সচিব সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারাতে? 177 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। 188 নম্বর ধারাতে কী আলোচনা করা হয়েছে? বিধানসভার সদস্যদের শপথ গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিধানসভার সদস্যদের শপথ গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারাতে? 188 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। 189 নম্বর ধারাতে কী আলোচনা করা হয়েছে? বিধানসভার ভোট গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বিধানসভায় যদি ভোট গ্রহণ করা হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নম্বর ধারাতে? 189 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। 190 নম্বর ধারায় রাজ্য বিধানসভার সদস্য পদ বিলুপ্তি সংক্রান্ত আলোচনা করা হয়েছে। 199 ধারায় রাজ্য বিধানসভার সদস্য পদ বিলুপ্তি সংক্রান্ত আলোচনা করা হয়েছে। 191 নম্বর ধারায় অর্থ বিল সংক্রান্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। 191 নম্বর ধারায় অর্থ বিল সংক্রান্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। 212 নম্বর ধারায় রাজ্য বিধানসভার সদস্য ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কী বলা হচ্ছে? 212 নম্বর ধারাতে রাজ্য বিধানসভায় কোন ভাষা ব্যবহার করা হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর কি বলা হচ্ছে? 213 নম্বর ধারাতে বিধানসভার আলোচনার উপর নিয়ন্ত্রণ করা যায় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে বিধানসভাকে যে নিয়ন্ত্রণ করা যায় সংবিধান দ্বারা, সেটা সংবিধানের 213 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। আর কি বলা হচ্ছে? রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করা যায় এ সম্পর্কে কিন্তু সংবিধানের একটা ধারাতে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আলোচনা এ পর্যন্তই। আমাদের আলোচনা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি কোনো কিছু তোমাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হও। আর তোমার চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কেমন হচ্ছে অবশ্যই জানাও। ওকে, আজ এ পর্যন্তই।